ভার্বের সাথে আইএনজি হলে কখনো জেরান্ড হয়, কখনো প্রেজেন্ট পার্টিসিপল হয়, আবার কখনো ভার্বাল নাউন হয়। তাহলে জেরান্ড কখন হয় সেটি বলেছিলাম, ইংলিশ সেন্টেন্সে জেরান্ড যেহেতু নাউনের ভূমিকা পালন করে, কাজে সেন্টেন্সে যেখানে যেখানে নাউন বসে ঠিক সেখানে সেখানে জেরান্ড বসতে পারে। সাধারণত ইংলিশ সেন্টেন্সে নাউন প্রধানত তিনটি জায়গা দখল করে থাকে। একটা হলো ভার্বের আগে সাবজেক্টের জায়গাটা নাউনের জায়গা, মেন ভার্বের ঠিক পরে অবজেক্টের জায়গাটা নাউনের জায়গা, আর প্রিপোজিশনের পরে নাউন বসে। কাজে এই তিনটে জায়গায় জেরান্ড বসতে পারে। সো উদাহরণ হিসেবে দেখিয়েছিলাম এই যে জেরান্ড ভার্বের সাথে আইএনজি সাবজেক্ট হিসেবে ভার্বগুলো ফোকাস করা, পড়িয়েছি না এটা তোমাদেরকে? দেখতো সবাইকে এগুলো দেখানো হয়েছিল। জি স্যার, আচ্ছা, পড়াইছেন, হয়তো এক পড়াইছেন। নাম্বার রুলস, রুলস নাম্বার টু বলেছিলাম ভার্ব মেন ভার্বের ঠিক পরে, এমন না যে একটা শব্দ লিখে তারপরে, এই যেমন এভরিবডি লাভস রানিং, এটা ভার্ব। ভার্বের ঠিক পরে অবজেক্টের স্থানে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওইটা অবশ্যই জেরান্ড। আই লাইক সলভিং প্রবলেম, ইউ স্টপ রাইটিং, এভরিবডি হেটস ওয়েটিং, এগুলো দেখিয়েছিলাম। এন্ড রুলস নাম্বার থ্রি দেখিয়েছিলাম, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে তা লিখে দিয়েছিলাম খাতায়, আশা করছি আমি। এবার আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা একইভাবে চিনতে চাই, কিভাবে আইডেন্টিফাই করবো। আমি হোয়াইট বোর্ডে লিখে লিখে শেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু দেখো সবাই, আমি হোয়াইট বোর্ডটা শেয়ার করে নিচ্ছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল কত প্রকার বলো? স্যার পার্টিসিপল স্যার, তিন প্রকার, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল, হ্যাঁ। তো আমাদের সমস্যাটা হলো ছাত্রদের ভার্বের সাথে আইএনজি ভার্বাল নাউন হয়, ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হয়, ভার্বের সাথে আইএনজি জেরান্ড হবে। তো আমরা এখন আলোচনা করব ভার্বের সাথে আইএনজি যে প্রেজেন্ট পার্টিসিপল হয় তা আমরা আইডেন্টিফাই করব কি করে। প্রথম কথা, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? পার্টিসিপল তিন প্রকার, আমরা আলোচনা করব, অনলি একটা একটা করে ডিসকাশনে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই হোয়াইট বোর্ড? জি স্যার। ভার্ব প্লাস আইএনজি যখন কোনো সেন্টেন্সে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। মনে রাখতে হবে প্রেজেন্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভ। তাহলে ইংলিশ সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপলটা কোন পার্টস অফ স্পিচ? তা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে রোল প্লে করবে। এবার স্বাভাবিকভাবে ইংলিশ সেন্টেন্সে যেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার প্রকৃত নামই প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চেনার আমি তিনটে টেকনিক তোমাদেরকে শেখাবো, আর একটা এক্সেপশনাল টেকনিক শেখাবো যেটা একটু ক্রিটিক্যাল, যেটা এবার বিসিএস এ প্রশ্ন হয়েছে। 4 নাম্বার রুলসটাও শিখতে হবে তোমাদের। আমরা একটা একটা করে রুলস শিখতে চাই। রুলস নাম্বার ওয়ান, 1 নাম্বার রুলস খেয়াল করো, আমি উদাহরণ দিয়ে দিয়ে দেখাবো। ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে, আগে আর্টিকেল থাকবে পরে নাউন থাকবে, আর্টিকেল ও নাউনের মাঝে অবস্থান করে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তখন তা মূলত প্রেজেন্ট পার্টিসিপল। যারা খুব দুর্বল ছাত্র তাদের জন্য বেশি কঠিন না করে, ভার্বের সাথে আইএনজি যখন আর্টিকেলের পরে থাকবে আর নাউনের আগে থাকবে ওইটার নামই প্রেজেন্ট পার্টিসিপল। 5-6টা উদাহরণ দেখি। তোমাদের মনে আছে প্রাইমারি কোশ্চেন, এ রোলিং স্টোন, গ্যাদার্স নো মস, মনে আছে সবার? একটি ঘূর্ণায়মান পাথরে জি স্যার, কখনো এটা শ্যাওলা আছে। ধরে না। জানতে চাওয়া হয়েছিল এখানে রোল থেকে রোলিং এটা কি। খেয়াল কর, আর্টিকেলের পরে আর নাউনের আগে যে ভার্বের সাথে আইএনজি থাকে এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। এখন আর্টিকেলের পরে আর্টিকেল তো তোমরা চেনো, এ এন্ড দি কে আর্টিকেল বলে। স্টোন, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, আগে আর্টিকেল পরে নাউন, মাঝখানে ভার্বের সাথে আইএনজি, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এ রোলিং স্টোন, একটি ঘূর্ণায়মান পাথরে, গ্যাদার্স মানে জন্মায় বা ধরে, নো মস কোনো শ্যাওলা, যে পাথরটা সাগরে ঘোরে তাতে কোনো শ্যাওলা ধরে না। এর ভাবার্থটা হলো অস্থির প্রকৃতির লোক কখনো অর্থ সঞ্চয় করতে পারে না।
এ স্লিপিং ফক্স, একটি ঘুমন্ত শিয়াল। আগে আর্টিকেল পরে নাউন। এ স্লিপিং ফক্স, একটি ঘুমন্ত শিয়াল ক্যান নট ক্যাচ হেন, মুরগি ধরতে পারে না। তাহলে এখানে আর্টিকেলের পরে আর নাউনের আগে ভার্বের সাথে আইএনজি, দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। প্রশ্ন হলো, তা কি সবসময় সাবজেক্টের অংশে থাকবে? না, অবজেক্টও থাকতে পারে। উদাহরণস্বরূপ 38 বিসিএস এর কোশ্চেন সম্ভবত, আই স এ ফ্লাইং বার্ড, আমি দেখলাম একটি উড়ন্ত পাখি। একটু খেয়াল করে দেখো, এ ফ্লাইং বার্ড আর্টিকেলের পরে আর নাউনের আগে। এ হলো আর্টিকেল, বার্ড হলো নাউন। এই সেন্টেন্সে ভার্ব হলো স, আমি দেখলাম একটি উড়ন্ত পাখি। তোমরা যদি আমাকে বলো স্যার হোয়াইট বোর্ডে না লিখে আপনি স্ক্রিনে কম্পোজ করে করে লিখে যান 7-8টা উদাহরণ, সেটি কি তোমরা দেখতে চাও ইনস্ট্রাকশন, নাকি এভাবে হোয়াইট বোর্ডে লিখে লিখে দেখাও? মানে আমি একটু স্ক্রিনে লিখতে স্যার চাচ্ছি হোয়াইট আজকে, বোর্ডে বিকজ দেখা। মার্কারে আর কালি হোয়াইট মনে হলে একটু বোর্ডে ভালো হয়, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কালিটা অস্পষ্ট আছে কিনা এটার জন্য ভাবছি আর কি। আই স এ দেখা ফ্লাইং বার্ড, যাচ্ছে, সমস্যা দেখা নেই, যাচ্ছে? স্পষ্ট আচ্ছা, আছে। আমরা আর্টিকেলের পরে আর নাউনের আগে, তা কখনো সাবজেক্টের অংশ কখনো অবজেক্টের অংশের কথা বলছিলাম, ঠিক আছে? সে দেখলো, কি দেখলো? সাপোজ এ রানিং ট্রেন, একটি চলন্ত ট্রেন। হি নোটিস এ রানিং ট্রেন, সে একটি চলন্ত ট্রেন দেখলো। খেয়াল করো, এই সেন্টেন্সে নোটিসটা হলো ভার্ব, এ রানিং ট্রেন আর্টিকেলের পরে ভার্বের সাথে আইএনজি আর নাউনের আগে। 4টা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারছো, কখনো সাবজেক্টে কখনো অবজেক্টে, যেখানেই থাকুক একটা সাদামাটা স্ট্রাকচার, তার আর্টিকেলের পরে থাকবে আর নাউনের আগে থাকবে। আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের সাথে আইএনজি থাকলে এটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। লেকচার শিটে দেখে আসি কিছু রিয়েল চাকরির প্রশ্ন এভাবে আছে কিনা। তোমাদের জন্য একটি প্র্যাকটিস শিট আমরা তৈরি করেছি, অনুমান করছি শিটটা এখানে নেই, অন্য ফোল্ডারে আছে, ওপেন মিস্টেক হয়ে গেছে অনুমান। দেখো তো এটা কি হবে? এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। কি মনে হয়, এটাকে আর্টিকেলের পরে আর নাউনের আগে আছে? জি স্যার। 14 নাম্বার, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আবার এটা দেখো, হি স এ স্লিপিং ক্যাট, উপরেরটা দেখো না, আমি যেটা যেটা দেখাই সেটা দেখো। হি স এটা এ জি স্লিপিং স্যার, ক্যাট, এটা দেখো তো আর্টিকেলের পরে আর নাউনের আগে আছে কিনা? আছে, তাই না? আবার 2 জি নাম্বার, আই স্যার, স এ ফ্লাইং বার্ড, এটাও দেখো আর্টিকেলের পরে আর নাউনের আগে। তো ওটার এক্সাম্পলই দেখাইলেন স্যার। 5 নাম্বার, আই হ্যাড আ বোরিং উইকেন্ড, দেখো তো আর্টিকেলের পরে আর নাউনের আগে। এ বোরিং উইকেন্ড, হ্যাঁ, আর্টিকেল এবং নাউনের মাঝে ভার্বের সাথে আইএনজি, এই সিচুয়েশনটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রশ্ন হলো, প্রেজেন্ট পার্টিসিপলটা কি একটাই টেকনিক? এটি একটি অন্যতম রুলস, আরো 3টি রুলস আমাদেরকে জানতে হবে, পরে তোমরা রেকর্ডিং দেখে নোট আউট করে নিও। রুলস নাম্বার 2, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে একজন বলো? ভার্বের সাথে আইএনজি যখন কোনো সেন্টেন্সে ভার্ব ও অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে, তখন তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মূলত সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে রোল প্লে করে। তাহলে আমরা একটা রুলস দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল সেনার। রুলস নাম্বার 2, লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপল। কোন ভার্বের পরে বলেছি বলো? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং বা লিঙ্কিং ভার্ব গুলোকে মুখস্থ করে দিয়েছিলাম তোমাদেরকে আমি। জি স্যার। সকল বি ভার্ব হলো লিঙ্কিং ভার্ব, কোনগুলো বলো রায়হান? স্যার ইয়াম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, ফিল, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন। কিন্তু সবগুলো মুখস্থ বলার চেষ্টা করেছে। লিঙ্কিং ভার্ব অ্যান্ড অ্যাকশন ভার্ব, ইংলিশে আমরা যত ভার্ব দেখতে পাই এটাকে আমরা 2 ভাবে সাধারণত ক্লাসিফাইড করে থাকি, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব ডিরেক্টলি ফলোড বাই দ্য অ্যাজেক্টিভ, লিঙ্কিং ভার্বের ধর্মই হলো এদের পরে অ্যাজেক্টিভ থাকতে হবে, আর অ্যাজেক্টিভটা যদি ভার্বের সাথে আইএনজি করে হয় তার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সকল বি ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। এছাড়াও আরো অনেকগুলো ভার্বের কথা বলেছে,
তোমরা আমাকে বলো লিঙ্কিং ভার্ব কি আমি তোমাদের সবাইকে পড়িয়েছি নাকি আবার লিখে দিব? স্যার পড়েছি। আচ্ছা, তাহলে লিঙ্কিং ভার্ব বিকাম, ও বলেছে ফিল, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড, রিমেইন, হ্যাঁ, আর এছাড়া অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবার কিছু রিয়েল প্রশ্ন দেখো, এবং 36তম বিসিএস এর কোশ্চেন। একটু মিউট করে নাও। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষার কাজ হলো আলোকিত করা। এটা পড়েছে 36তম বিসিএস এর কোশ্চেন। জানতে চাওয়া হয়েছে এখানে এনলাইটেনিংটা কি হবে। দেখো তো কোন ভার্বের পরে আছে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। স্যার লিঙ্কিং ভার্বের পর ইজ এর পরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন দেখো, দ্য মুভি ওয়াজ থ্রিলিং, সিনেমাটি ছিল লোমহর্ষক। থ্রিল থেকে থ্রিলিং, লিঙ্কিং ভার্বের পর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিকাম, ফিল, অ্যাপিয়ার, লুক, স্মেল, টেস্ট, সাউন্ড। দ্য মুভি ওয়াজ থ্রিলিং, সিনেমাটি ছিল লোমহর্ষক। আফটার লিঙ্কিং ভার্ব দ্য সিনারি লুক, লুকস মানে দেখায়, চার্ম থেকে চার্মিং। কোন ভার্বের পরে লিখেছি শব্দটা? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব অলওয়েজ ফলোড বাই দ্য অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভটা যখন ভার্বের সাথে আইএনজি করে হয় তার প্রকৃত নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এটা কোন পার্টস অফ স্পিচ, উত্তর হবে অ্যাডজেক্টিভ, কিন্তু প্রকৃত পক্ষে এটা কি? উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে সবগুলো দেখো তো লিঙ্কিং ভার্বের পরে আছে কিনা দেখো। ইভেন মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস টেন্স গঠন করতে আমরা যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি তার সবই প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণস্বরূপ, সে একটি চিঠি লিখছে, ট্রান্সলেশন করো। হি ইজ রাইটিং আ লেটার। এখন যদি বলা হয় রাইটিংটা কি, বলবো এটাও প্রেজেন্ট পার্টিসিপল সকল কন্টিনিউয়াস টেন্স গঠন করতে। অথবা পাস্ট টেন্সে সে ফুল তুলছিল, শি ওয়াজ, বলো, ফুল তুলতে পারবে না, ছবি আঁকছিল, শি ওয়াজ ড্রয়িং আ পিকচার। এই ফুল তোলা ইংলিশ কি বলো? ব্লোমিং। নো নো নো, ব্লুমিং মানে তো ফুল ফোটা, প্লাকিং, তাই না? হি ইজ রাইটিং এ লেটার, শি ওয়াজ ড্রয়িং এ পিকচার। আমাদের পারপাসটা ছিল কি তুষার মণ্ডল। তাহলে বলছিলাম লিঙ্কিং ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, দিস ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো সবই লিঙ্কিং ভার্বের পরে, আফটার লিঙ্কিং ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আসো রুলস নাম্বার 3 শেখায়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এর কয়টা টেকনিক আমরা দেখলাম? দুটো টেকনিক শেখালাম। বলো আব্দুল মুতালিব, টেকনিক দুইটা কি কি শিখলে? ফার্স্ট হলো স্যার ফার্স্ট হলো এক্সি আর্টিকেল এবং নাউনের মাঝে আর্টিকেল এবং নাউনের মাঝে একটি মাত্র ভার্ব হয়, সেটা ভার্ব সাইন করে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। লিঙ্কিং। আর রুলস নাম্বার 2, লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো সেন্টেন্স, থাকে সেটি হলো প্রেজেন্ট লিঙ্কিং ভার্বের পার্টিসিপল। পরে ওয়ার্ড থাকলে সেটা পার্টিসিপল। লিঙ্কিং ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে ওটাও প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো রুলস নাম্বার 3, যেটা থেকে এই 47তম বিসিএস এর প্রশ্নটা হয়েছে তোমাদের, প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান দুইটা প্রশ্ন পড়েছে, তোমরা দেখেছো। রুলস নাম্বার 3 যেটা একটু ক্রিটিক্যাল, রেকর্ডিংটা শুনে রাখবে, পরে নোট আউট করে বুঝে নিবে। আগে শুনে নাও রুলস নাম্বার 3টা কি। গত ক্লাসে বলেছিলাম মেন ভার্বের ঠিক পরে অবজেক্টে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তার নাম জেরান্ড। কয়েকটা উদাহরণ খেয়াল করো। এভরিবডি লাভস রানিং, এটা হলো ভার্ব, মেন ভার্ব লাভ। ভার্বের ঠিক পরে কোনো গ্যাপ ট্যাপ নাই, ভার্বের ঠিক পরে অবজেক্টের জায়গায় ভার্বের সাথে আইএনজি থাকলে তার নাম জেরান্ড। এভরিবডি লাভস রানিং, প্রত্যেকেই দৌড়াতে পছন্দ করে। কি পছন্দ করে? দৌড়াতে পছন্দ করে। তাহলে রানিংটা অবজেক্ট, অবজেক্ট নিজেই যদি ভার্বের সাথে আইএনজি হয় তার নাম জেরান্ড। ডু ইউ এনজয় টিচিং, তুমি কি শিক্ষকতা পছন্দ করো? কি পছন্দ করো? টিচিং পছন্দ করো। কাজে ভার্বের ঠিক পরে ভার্বের সাথে আইএনজি, এটার নাম জেরান্ড।
আই লাইক সলভিং প্রবলেম, আমি সমস্যা সমাধান করতে পছন্দ করি। কি পছন্দ করি? সলভিং প্রবলেম, সমস্যা সমাধান করতে। ভার্বের ঠিক পরে অবজেক্ট হিসেবেই যদি ভার্বের সাথে আইএনজি থাকে এইটার নাম জেরান্ড, কিন্তু মনে রাখতে হবে অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। দেখাচ্ছি দেখো, অবজেক্টে আইএনজি থাকবে না, অবজেক্টের পরের শব্দটা আইএনজি থাকবে। যেমন আই স হিম, আমি তাকে দেখলাম রাস্তা পাড়ি দিতে, ক্রসিং দ্য রোড। তোমাদেরকে আমি অবজেক্ট চেনানো শিখিয়েছি, হাউ টু ফাইন্ড আউট অবজেক্ট। বলো দেখি, দোলা সর্দার, জি স্যার। অনিক মাহমুদ এবং রূপা, অবজেক্ট চিনিবার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আই স, আমি দেখলাম, প্রশ্ন করো কি দেখলাম, উত্তর পেলাম তাকে দেখলাম। কি দেখলাম বা কাকে দেখলাম? তাকে দেখলাম, এটা হলো অবজেক্ট। এই অবজেক্টেই যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার নাম জেরার, কিন্তু অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। আই স হিম ক্রসিং দ্য রোড। দ্য পুলিশ চোরকে দেখলো, নোটিস দ্য থিভ। এবার পুলিশ লক্ষ্য করলো বা দেখলো, হ্যাঁ নোটিস করলো, কি নোটিস করলো? একজন চোরকে দেখলো, কি অবস্থায়? স্টিলিং দ্য মানি, অর্থ চুরি করা অবস্থায় দেখলো। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কিন্তু এ থিভ, চোর, আর অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আমি আরো কিছু উদাহরণ, যেহেতু মার্কারে কালি আজকে শর্টেজ মনে হচ্ছে, তোমাদেরকে রিয়েল কম্পোজ করে দেখাচ্ছি এবং কম্পোজ করা আছে এমন উদাহরণ দেখায়। স্পেশালি এই বিসিএস এ যে প্রশ্নটা পড়েছে দেখো, আই মেট মেঘা, আমি মেঘার সাথে সাক্ষাৎ করলাম। এই বিসিএস এর প্রশ্নটা মনে আছে তোমাদের? আমরা একটু দেখে নিতে পারি। কার সাথে সাক্ষাৎ করেছি? মেঘার সাথে। এই অবজেক্ট পেয়ে গেছে, অবজেক্টের পরে এখানে ভার্বের সাথে আইএনজি আছে। কি অবস্থায় যেন দেখলাম? হতে পারে আই মিট মেঘা রিডিং আ বুক, আমি মেঘার সাথে দেখলাম, সাক্ষাৎ করলাম বই পড়া অবস্থায়। ওখানে কিভাবে আছে আমরা একটু দেখতে পারি। একটু মিউট করে নাও সবাইকে, আই সাজেস্ট ইউ। তাহলে রুলস নাম্বার 3 কি বলছিলাম একটু বলো তো দেখি, দুই একজন বুঝতে পারছো কিনা আমি একটু দেখি। প্রেজেন্ট পার্টিসিপল সেনের রুলস নাম্বার 3 দেখো তো, এটা কি মনে হয়? কোশ্চেন নাম্বার 22, উই স দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখলাম ক্যাচিং এ ক্রিমিনাল। এই সেন্টেন্সের ভার্ব হলো স, দেখলাম। এটাকে প্রশ্ন করো কি দেখলাম? উত্তর পুলিশ দেখলাম, এটা অবজেক্ট। এই অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আরো দেখো কয়েকটা উদাহরণ। আই ওয়াচড দ্য ব্লাইন্ড ম্যান, আমি অন্ধ মানুষটাকে দেখলাম ক্রসিং রোড, রাস্তা পাড়ি দিতে। আমি কি দেখলাম? অন্ধ মানুষটিকে দেখলাম, এটা অবজেক্ট। আর অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আবার এটা লাস্টেরটা দেখো, 24 নাম্বার, দে হার্ড সামওয়ান, তারা কাউকে শুনলো। কি শুনলো? কাউকে শুনলো কলিং ফর হেল্প, সাহায্যের জন্য ডাকতে। তাহলে অবজেক্ট হলো সামওয়ান, আর অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি আছে, এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই কঠিন রুলসটা বোঝার জন্য সব থেকে উত্তম টেকনিক হলো ছাত্র হিসেবে অবজেক্টটা চিনতে পারে। একটু মিউট করে নিতে হবে তুষার মণ্ডল। এই বিসিএস এর প্রশ্নটাকে একজন চ্যাট বক্সে লিখে দিতে পারতো আমাকে। আমি কি বোঝাতে পারছি? স্যার কি এখনই লিখে দিব না পরে দেব? লিখে দিলে সবাই দেখবে, তুমি লিখে দাও, আমি এটা ই করে দেখাচ্ছি। ওই যে উই মেট মেঘা নাকি আই মেট মেঘা আছে, দেখো আমার এক্স্যাক্টলি মুখস্থ নাই প্রশ্নটা। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সেনার আমরা 3টে টেকনিকের কথা বললাম, আবার জেরান্ড সেনারও 3টা টেকনিকের কথা বললাম। এবার তোমাদেরকে যদি আমি একটু প্র্যাকটিস শিটে নিয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কারা কারা এটা বোঝো আর কারা কারা বুঝতে পারো না। আমরা একটু প্র্যাকটিস শিটে ঘুরে আসতে পারি।
কোথাও যে রাখছি সাজিয়ে আমি। তো তোমরা আরেকটা জিনিস একটু শিখে নাও, ভার্বাল নাউনটা একটু শেখাই। ভার্বের সাথে আইএনজি হলে প্রেজেন্ট পার্টিসিপল হয়, জেরান্ড হয়, আবার ভার্বাল নাউন হয়। খেয়াল করো সবাই। আচ্ছা, ও উদাহরণটা লিখে দেখিয়েছে, আমরা ইচ্ছা করলে ওখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, ক্যারিং এ বাকেট অফ রেড রোজ, হ্যাঁ ভালো বলেছো। আমরা প্রশ্নটা এখানে কম্পোজ করে নিচ্ছি। দেখো, আব্দুল মুত্তালিব লিখে দিয়েছে এই প্রশ্নটা এবার বিসিএস এ পড়েছে, 47তম বিসিএস। দেখো তো, উই মেড মেধা ক্যারিং এ বাকেট অফ রেড রোজ। তাহলে এই সেন্টেন্সে এই মেড হলো ভার্ব, এই ভার্বের পরে অবজেক্ট হিসেবে আসছে মেধা। মেঘা ছিল জানা মতো ওখানে। দেখো, যেটাই হোক, কার সাথে সাক্ষাৎ করলাম? মেধার সাথে সাক্ষাৎ করলাম, ক্যারিং এ বাকেট অফ রেড রোজ। সে কি অবস্থায় ছিল? সে এক ঝুড়ি লাল গোলাপ বহনরত অবস্থায়, ক্যারিং এ বাকেট অফ রেড রোজ। তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় সহজ ছিল, বিকজ ভার্বের পরে অবজেক্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি নেই। অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয়, ওইটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো? ওইটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল। আবার আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো সেটি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। হি স্টার্টেড, সে শুরু করলো। কি শুরু করলো? টিচিং হ্যামলেট, হ্যামলেট শেখাতে। এটা দেখো ভার্বের ঠিক পরে। হি স্টার্টেড, সে শুরু করলো, এটা হলো ভার্ব। ভার্বের ঠিক পরে অবজেক্টেই যদি আইএনজি থাকে, ওইটার নাম হলো জেরান্ড। আর অবজেক্টের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, এটা হলো অবজেক্ট। অবজেক্টের পরে থাকলে তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই বিষয়টা সহজে বোঝার জন্য আমরা একটা প্র্যাকটিস শিট আমাদের আছে রেডি করা, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তোমরা নিজেরা উত্তর করবে কোনটা জেরান্ড, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, এবং কোনটা ভার্বাল নাউন। তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো। তবে আমি তোমাদের ভার্বাল নাউনটা একটু শিখিয়ে নিতে চাচ্ছিলাম। ভার্বাল নাউন চেনার, ভার্বের সাথে আইএনজি কখন ভার্বাল নাউন হয়, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখে রেখেছি তোমাদের জন্য। একটাই টেকনিক আমরা মনে রাখবো, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তার নাম, প্রকৃত নাম হলো ভার্বাল নাউন। আর্টিকেল আর নাউন না, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে। যেমন দেখো, দ্য হান্টিং অফ টাইগার। তাহলে আগে হলো আর্টিকেল হলো দা, তারপরে প্রিপোজিশন অফ, মাঝখানে ভার্বের সাথে আইএনজি। আর্টিকেল আর নাউনের মাঝে হলে তার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে হলে তার নাম হলো ভার্বাল নাউন। দ্য হান্টিং অফ টাইগার, দ্য রাইটিং অফ লেটার, দ্য রিডিং অফ নোভেল, দ্য রিডিং অফ হিস্ট্রি। হ্যাঁ, বুঝতে পারছো? এগুলো সবই দেখো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে আছে। আমি হোয়াইট বোর্ডে আরো কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদের পার্থক্যটা সহজ করে দেখাই। সাপোজ দ্য প্লেইং অফ পিয়ানো, পিয়ানো বাজানো ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। দ্য প্লেইং অফ পিয়ানো, আর্টিকেল আর প্রিপোজিশন এর মাঝখানে ভার্বের সাথে আইএনজি, এটার প্রকৃত নাম ভার্বাল নাউন। দ্য প্লেইং অফ পিয়ানো ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে এটা আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে ভার্বের সাথে আইএনজি। অথচ আর্টিকেল আর নাউনের মধ্যে মাঝে যদি হয়, যেমন দেখো, দ্য মুভিং কার, চলন্ত গাড়িটি, দ্য মুভিং কার। তাহলে এটা আর্টিকেলের পরে কিন্তু নাউনের আগে, এটাতে প্রিপোজিশন না। আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের সাথে আইএনজি থাকলে এটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে ভার্বের সাথে আইএনজি থাকলে এটার নাম হলো ভার্বাল নাউন। তাহলে দ্য মুভিং কার ক্যান কজ অ্যাক্সিডেন্ট এনি টাইম, যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। ক্যান কজ অ্যাক্সিডেন্ট এনি টাইম। তাহলে আশা করি বুঝতে পারছো, আর্টিকেল আর নাউনের মাঝে, আর একটা হলো আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে। সো তাহলে ভার্বের সাথে আইএনজি তিনটে নাম ধারণ করবে, কখনো তা জেরান্ড, কখনো তা প্রেজেন্ট পার্টিসিপল, কখনো তা ভার্বাল নাউন। তবে ভার্বাল নাউন নিয়ে একবারেই কনফিউজড হয়ে না, অসংখ্য রুলস স্টাডি করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি,
যেমন এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অর ওয়ার্কিং অফ ইউর মাইন্ড। ইজ ইট দ্য ফিলিং অফ ইউর মাইন্ড? এখানে ওয়ার্কিংস লেখার কোনো দরকার নেই, আমি একটা উদাহরণ লিখে রাখলাম, সাপোজ দ্য ফিলিংস অফ ইউর মাইন্ড। তাহলে এখানেও কার মাঝে আছে দেখো, আর্টিকেল আর প্রিপজিশনের মাঝে ভার্বের সাথে আইএনজি, এটার নামই হলো ভার্বাল নাউন। ঠিক আছে, আর ব্যতিক্রম আছে যে একটা রুলস, কিন্তু সেটা জানার আমাদের কোনো প্রয়োজন নেই। এবার একজন সংক্ষেপে কে বলতে পারবে কোনটাকে ভার্বাল নাউন বলে, কোনটাকে জেরান্ড বলে এবং কোনটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে? সংক্ষিপ্ত ধারণা কেউ একজন দেন। স্যার আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ড ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে ওটাকে ভার্বাল নাউন। আর পার্টিসিপল হলো আর্টিকেল এবং নাউন। আর্টিকেল এবং আর্টিকেল এবং নাউনের মাঝে। নাউনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, নাউনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, ভার্ব থাকে, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে একটা অ্যাডজেক্টিভ হয়। বা লিঙ্কিং ওয়ার্ডের শেষে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, ওয়ার্ড থেকে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এটাও পার্টিসিপল। জিরান, আহ, জিরান হলো আর্টিকেল, জিরান হলো নাউনের, জিরান জেরান্ড হলো দরকার নাউনের নেই কাছে, আপাতত। নাউনের তিনটি নির্দেশনা। ঠিক আছে, জেরান্ডটা আপাতত দরকার নেই, আমি প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু আজকে আলোচনা করলাম, এটি ঠিকঠাক বুঝতে পারছো কিনা। এবার আসো আমি সংক্ষেপে নন ফাইনাইট ভার্ব নিয়ে ধারণা দিচ্ছি, কারণ তোমাদের অনেক বন্ধুরা এখনো ছুটি শেষ করে ফিরে আসেনি ক্লাসে। আমরা এখন তোমাদের ধারণা দিব পার্টিসিপল সম্পর্কে, পাস্ট পার্টিসিপল সম্পর্কে। প্রেজেন্ট পার্টিসিপল তো পড়ালাম, আমি এখন তোমাদের পড়াবো পাস্ট পার্টিসিপল। একটাই রুলস শেখাবো আমি, শুধু একটু খেয়াল করে দেখো, দুইটা রুলস। পাস্ট টেন্স ভার্বের 2 নাম্বার রূপ, কিন্তু পাস্ট পার্টিসিপল ভার্বের 3 নাম্বার। পাস্ট পার্টিসিপল এটি রেকর্ডিং দেখে লিখে নিও, ভার্বের 3 নাম্বার রূপ বা V3 যখন আর্টিকেল ও নাউনের মাঝে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। ভার্বের সাথে আইএনজি হলে তো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের 3 নাম্বার রূপ যখন আর্টিকেল আর নাউনের মাঝে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তাকে পাস্ট পার্টিসিপল বলে। তো একটা উদাহরণ দেখো, যেমন 37তম বিসিএস এর কোশ্চেন, এ রিটায়ার্ড, একজন অবসরপ্রাপ্ত অফিসার, লিভস ইন দ্য নেক্সট ডোর। এটি ছিল ভার্ব, ইন দ্য নেক্সট ডোর। বাংলা অর্থ, একজন অবসরপ্রাপ্ত অফিসার আমার পাশে বসবাস করে বা আমার প্রতিবেশী। প্রশ্ন করা হয়েছিল এই সেন্টেন্সে যে রিটায়ার থেকে রিটায়ার্ড এই যে V3 আর্টিকেলের পরে আর নাউনের আগে, আর্টিকেল আর নাউনের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি হয় ওইটার নাম প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের 3 নাম্বার রূপ হয় ওইটার নাম হলো পাস্ট পার্টিসিপল। আবার রিসেন্টলি 25 সালের একটি চাকরির প্রশ্ন হলো, এ বার্নড চাইল্ড, একটু আগুনে পড়ে যাওয়া শিশু, ড্রিডস অ্যাট ফায়ার, আগুন দেখলে ভয় পায় বা চিৎকার করে ওঠে, আঁতকে ওঠে। ড্রিডস অ্যাট ফায়ার, এই সেন্টেন্সে মূলত ভার্ব হলো ড্রিড, কিন্তু পরীক্ষার প্রশ্ন হলো এখানে BURNT, বার্নড, এই যে ভার্বের 3 নাম্বার রূপ, এটার নাম কি? আর্টিকেল আর নাউনের মাঝে ভার্বের 3 নাম্বার রূপ। আই স, আমি দেখলাম, এ ব্রেক ব্রোক ব্রোকেন শিপ, একটি ভাঙা জাহাজ, এ ব্রেক ব্রোক ব্রোকেন শিপ, একটি ভাঙা জাহাজ। এই সেন্টেন্সে মেন ভার্ব হলো স। তাহলে এই যে ব্রেক থেকে ব্রোকেন, আর্টিকেলের পরে আর নাউনের আগে, ব্রেক ব্রোক ব্রোকেন শিপ, একটি ভাঙা জাহাজ। আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, একটি হারিয়ে যাওয়া শিশু, এই স্টিল স্টোল স্টোলেন চাইল্ড, একটি চুরি হয়ে যায় শিশু দেখ খুঁজে পেলাম। তাহলে এই যে স্টিল থেকে স্টোল স্টোলেন চাইল্ড, আর্টিকেলের পরে আর নাউনের আগে, এটার নাম হলো পাস্ট পার্টিসিপল। সব খেয়াল করো, সাবজেক্টও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে। ছাত্র হিসেবে তুমি যতদিন পর্যন্ত মেন ভার্বটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না ততদিন ইংলিশ শেখানো একটু ডিফিকাল্ট হবে। তবে আরেকটু ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে, আজকে যেহেতু অনেকদিন পরে আমরাও পড়াচ্ছি, তোমরাও ক্লাস করতে এসেছো। সো বুঝতে পারছো V3 কার মাঝে থাকবে বলো, আর্টিকেলের পরে আর নাউনের আগে, এটার নাম হলো পাস্ট পার্টিসিপল। যেমন একটি ফুটান্ত ফুলকে সবাই পছন্দ করে, এ ব্লুমড ফ্লাওয়ার, বা সুন্দর দেখায়, একটি ফুটান্ত ফুল। দেখো তো, আগে আর্টিকেল পরে নাউন, একটি ফুটান্ত ফুল লুকস বিউটিফুল, এই সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে এসেছে লুকস বিউটিফুল। তাহলে এই যে অতিরিক্ত V3, এটার নামই হলো পাস্ট পার্টিসিপল।
এখন আমি অসংখ্য উদাহরণ দিলেও সেমই আসবে, যেহেতু আর জায়গা নেই। 5টা উদাহরণ তো দেখালাম, তো 37তম বিসিএস এর প্রশ্ন, এটা 25 সালে পড়েছে একটা পরীক্ষা। সো পাস্ট পার্টিসিপল সেমের একটা টেকনিকের কথা বললাম, আর্টিকেল আর নাউনের মাঝে যদি ভার্বের 3 নাম্বার রূপ হয় ওইটার নাম হলো পাস্ট পার্টিসিপল। আর একটা রুলস একটু শুনে রাখ, পারফেক্ট টেন্স গঠন করতে, সকল পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে আমরা ভার্বের 3 নাম্বার রূপ ইউজ করি, ওইটাও পাস্ট পার্টিসিপল। আমি যদি প্রশ্ন করি ট্রান্সলেশন করো, আমি একটি বই পড়েছি, তাহলে কি করবে বলো? আই হ্যাভ রিড আ বুক, আমি একটি বই পড়েছি। এই যে ভার্বের 3 নাম্বার রূপ ইউজ করলে এটাও পাস্ট পার্টিসিপল। আই হ্যাড ফিনিশড, আমি কাজটি শেষ করেছিলাম, আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। এই যে হ্যাড এর পরে এইটা V3, এটাও পাস্ট পার্টিসিপল। যদি এই টাইপের গ্রামার থেকে প্রশ্ন কম হয়, বাট যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা ইংলিশ, তাদের ব্যাখ্যা মতে ভার্বের 3 নাম্বার রূপ পারফেক্ট টেন্স গঠন করতে আমরা যে V3 ইউজ করি তার সবই পাস্ট পার্টিসিপল। তাহলে রিয়েল পরীক্ষার প্রশ্ন হলো পারফেক্ট পাস্ট পার্টিসিপল থেকে হবে, আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা আমরা শেখাবো তোমাদের ট্রান্সলেশন পারপাস, বাট আজকে যেহেতু অনেকে আসেনি, আমরা ক্লাস শুরু করলাম। তোমরা ক্লাস টেস্ট 2 এর প্রিপারেশন নাও, ক্লাস টেস্ট 2, তারপর আমরা একটু ধরে ধরে শেখাতে চাই। আজকে মার্কারের কালি নেই, পড়ায় ভালো ফিল করছি না, স্যার সুন্দর করে বোঝানো যাচ্ছে না। বলো রাহান। স্যার আই স হিম ক্রস দ্য রিভার না ক্রসিং দ্য রিভার? ক্রসিং দ্য রিভার। ওকে স্যার, তাহলে কি ঠিক আছে। দেখলাম? তাকে দেখলাম অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি হলো, ওইটার নাম প্রেজেন্ট পার্টিসিপল। ওই রুলস থেকে কিন্তু এবিসিএস এর প্রশ্নটা হয়েছে। সো এগুলো ধরে ধরে তোমাদের যে প্র্যাকটিস শিট দিচ্ছে আজকে বাসায় দেখো, তারপর পরের ক্লাসে আমি আবার প্রত্যেকটা ব্যাখ্যা করে দেবো, কেন জেরান্ড হলো, কেন প্রেজেন্ট পার্টিসিপল, কেন পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরের দিন আবার কথা বলবো ইনশাল্লাহ। সো যারা এখনো উপস্থিত হয়ে পারেনি তাদেরকে তোমরা নক করে নিবে।